আপনার জন্ম কি এই বাড়িতেই? না, আমার জন্ম আজিমপুর। আজিমপুরে। আজিমপুর কলোনিতে, 10 নম্বর কলোনিতে 1950-তে 28শে ফেব্রুয়ারি। ওইখানে ছোটবেলায় কাটে আর কি অনেক রকম কাহিনী। 1952 সালের পরে ওনারা তো আন্দোলন তো চলতেইছে। তখন আমি ছোট, 3 বছর 3.5 বছর। ওই জানলা যেটা দাঁড়ায় থাকতাম, একতলায় থাকতাম তো। আর আজিমপুর কলোনিটাই ছিল মেইন সেন্টার সব কিছু। ওইখানে যা কিছু হইতো, সংস্কৃতি সংস্কৃতি যা কিছু সব কিছু ওইখানে। লতিফ ভাই গান গীত হারমোনিয়াম গলায়, ওরা আমার মুখের ভাষা কাইরে নিতে চায়, কইব না ভাই কইব না, অন্য কথা কইব না, যাই যদি ভাই দিমুই সাদের প্রাণ। ওই গান, ওই যে শুনছি এখনো মনে হয় কথাগুলি। তারপরে আসলে যেসব ঘটনা ঘটতো, বড় মাঠ ছিল, ছোটবেলায় পিটি করতাম, গান শিখতাম, ইন্ডি বিন্ডি সিন্ডি। মানে গান কি শিখছেন কখনো? না, আমি গান হাতে কলমে কোনোদিন শিখিনি, শুনেছি না। যেটা শুনতাম ওটা হুবহু গাইতে পারতাম আর কি, একদম ওই রকম টোনে। হেমন্তর গান হেমন্তর মতো, শ্যামলের গান শ্যামলের মতো, তারপরে আমাদের আব্দুল আলিমের গান আব্দুল আলিমের মতো, এরকম একটা ছিল আর কি। এরকম করতে করতে আমি নিজে বানাইতাম, আবার গান গাইতাম, মানুষকে কলোনিতে একটু উঠতে পারে চেঁচাইতাম, মানুষকে ফকিরের গলায় গান গাইতাম। তারপরে এইভাবে উঠতে উঠতে একটু যখন উঠতে পারে ক্লাস 9-10 এরকম দিকে, তখন বুঝলাম যে আমরা পাকিস্তান সরকার আমাদেরকে ঠকায়, এটা আমাদের ব্রেন্ডে ঢুকলো আর কি। স্টুডেন্ট লাইফ একটু বিপ্লবী মাইন্ডেড হইলাম। তখন ওই ক্রান্তির শিল্পী গোষ্ঠী ছিল, ওইখানে আমরা সব বন্ধু বান্ধব যোগ দিলাম আর কি, গণসঙ্গীত গাওয়ার জন্য। ঢাকার আশেপাশে অন্যান্য ডিস্ট্রিক্টে গাইতাম। অনেক সময় পুলিশের দৌড়ান খেয়েছে, দেখা গেছে সারা রাত দৌড়ান খাই যমুনা নদীতে। এইসব কাহিনী হইতে হইতে 69-এর মুভমেন্ট, তখন ব্যারিকেড ট্যারিকেড দিতাম, কার্ফু ব্রেক করতাম। দেখতে দেখতে 71 যুদ্ধ লেগে গেল। তখন এই যুদ্ধ মনে করেন কলোনিতে বসে আড্ডা মারতেছি, আরবির জিপ আসলো, দেওয়াল টপকে এদিক কমলাপুর, আবার কমলাপুর এদিকে আবার পাইতেছে গাড়ির আওয়াজ, টপকে দেওয়াল টপকে কলোনিতে। এইভাবে চলতে থাকলো কদিন। তো আমরা বন্ধু বান্ধব চিন্তা করলাম যে সালা মরছি যখন তাহলে মাইরেই মরল। তা ডিসিশন নিলাম ঠিক আছে, চল আমরা যুদ্ধেই যাই। যুদ্ধ কোথায় যাবো? সেই ইন্ডিয়া ত্রিপুরা রাজ্যে আগরতলায় ট্রেনিং দেওয়া হয়, ওইখানে যেতে হবে। তখন যার যার সুবিধা মতো যাওয়া শুরু হলো, যে কেউ চলে যেত আগে, কেউ পরে, যার যার সুবিধা মতো যাওয়া শুরু হলো। আমি যেদিন যাই সেদিন আমার সাথে 2টা ছেলে ছিল বন্ধু, সফি আর কচি। তখন বাজে 10:30 11টা এরকম সকাল। তা এখন আম্মাকে যে বললাম, আম্মা আমি তো এখানে থাকতে পারতেছি না, আমার যুদ্ধে যেতেছি। তাই তো যুদ্ধে যাবি, ভালো কথা, তোর আব্বাকে বলে যা। আব্বা আবার একটু গম্ভীর টাইপের লোক তো, এখন সেক্রেটারি চাকরি করে, ক্যালকাটা ইউনিভার্সিটির গোল্ড মেডেলিস্ট, বেশি কথাটা তো বলে না। এখন বাধ্য বলতে আমি যা আস্তে করে আব্বাকে বললাম যে আব্বা এরকম আমি যুদ্ধে যেতেছি, মাথা নিচু করে বললাম। আমি মনে করলাম এই থাপড় দিল বা একটা লাথি কিছু একটা দিল বুঝি। আব্বা চুপ করে কথাটা শুনে বললো যে ঠিক আছে, তুই যুদ্ধে যাবি ভালো কথা, কিন্তু স্বাধীন না করে দেশে ঘরে ফিরতে পারবি না, তোকে স্বাধীন করে ঘরে ফিরতে হবে। সালাদ করে চলে যুদ্ধ করেছি, রেখেছি বাংলার মান। আমি গেয়েছি মুক্তির গান, মুক্ত করেছি এই কোটি কোটি প্রাণ। আমি গেয়েছি যুদ্ধের গান, স্বাধীন করেছি এই কোটি কোটি প্রাণ। এখন তো এরকম বাসে টাসে উঠা যায় না, পাঞ্জাবিদেরই, আর আমি ইয়াং ছেলেপেলে ধরলেই অসুবিধা। এইসব মনে করেন যে ঢাকার থেকে শুরু হলো হাঁটা, গ্রামগঞ্জ দিয়ে হাঁটা, কোনো জায়গায় আবার নদী পথ নৌকা, এভাবে মেনলি ম্যাক্সিমামটা হাঁটাই বর্ডার পর্যন্ত। সে আগরতলা পর্যন্ত আমাদের হাইটে যেতে দিচ্ছে। মধ্যে আবার পড়লো রাত্রে এক গ্রামে, সেইখানে আবার আমাদেরকে গ্রামবাসীরা সন্দেহ করলো, রাজশাহী ইউনিভার্সিটির ছেলে ছিল, সে জেরা শুরু করলো, প্রশ্ন বসতো, সে লিডার টাইপের, সত্যিকারে কিনা আমরা যুদ্ধে যেতেছি যাচাই টাচাই করলো, কইরা টেরা করলো কি বুঝছেন, একটা গোয়াল ঘরে আমাদের রাখতে দিল, রিস্ক নিল না, ফ্যামিলির সাথে থাকতে দিল না। আর গোয়াল ঘরে এদিকে, গোয়াল ঘরে গন্ধ, আর এদিকে মশার কামড়, আর কি রাত্রে ঘুমায় কোনো মতো গেল। তারপরে ভোরবেলা একটু কি রুটি টুটি খাইতে দিল, আবার তখন সেই হাঁটতে হাঁটতে জানের কিছুই নেই হাত পায়ে পৌঁছাইলাম। পরে আমাদের আগে যারা ছিল ভাগ্য বলো, ওদের দিকে যে আগরতলা শহরে ঘুরতেছে,
দেখো ওদের পাইলাম পরে ওদের সাথে ওখানে চলে গেলাম সোজা 45 মিনিট ধরে মেলাঘর ক্যাম্প। বিশাল শালবন বুঝছেন, পাহাড়ি এলাকা, একদম খুব সুন্দর জায়গা, বিল টিল আছে। ওইখানে আমরা ট্রেনিং নিলাম, তারপর ফ্রন্টে ফাইট করলাম। তারপরে ওইখানে কি আর আনন্দ যুদ্ধের সময় থাকে, আবার তাড়াতাড়ি যাও গ্যারেন্টি যুদ্ধে ঢাকায় যাও। ঢাকা শহর আশেপাশে ড্যামরা, যাত্রাবাড়ি, গুলশান, একদম ইসাপুর পর্যন্ত এইসব পুরো বেল্ট আমরা অপারেশন করি। এখানেও 2টা ফ্রন্ট ফাইট করতে হয়েছে, একটা তেরমনিতে আর একটা ইসাপুরে। তারপর 7 দিন হইল, আসলাম এই খাবার চালান এই আর কি। আচ্ছা, মানে এই যুদ্ধের বিষয়টা আপনার গানে কিভাবে আসলে? তখন ক্যাম্প লাইফে বানায় সানার গান যেগুলি করতাম, মজা করতাম। হ্যাঁ, তো গ্রেনেড বক্স, খুন্তি, থালা বাসন যা ছিল আর কি, ওখানে তো যন্ত্রপাতি নাই, ওগুলি বাজায় আমরা মজা করতাম। আরে হেভি যন্ত্র, মানে শাল বন বিশাল, ওই বেড়া ঝাঁপ দিছে, হ্যাঁ বেড়াকে ছেলেরা ওস্তাদ পর্যন্ত চলে আসে, খুব মজা। ওইখানে আমরা একটা গণসঙ্গীতের আসর করছিলাম, সব কান্তছে মনে করেন হাজার মানুষ। কোনোদিন ওইটাই কি আমাদের এখনকার পপ গান? হ্যাঁ, ওইটাই পপ। ওই পপ ছোটোবেলার থেকে ওই পপ গানে আমরা তো তখন নিজস্ব গণ্ডির ভিত্তি ছিল আর কি, ফ্রেন্ড সার্কেল বা আশেপাশে যারা। আস্তে আস্তে এটা 7 দিনের পরে যখন একটা পপের বাতাস ছড়ায়, তখন চিন্তা করলাম যে আমরা একটা ডাইরেক্ট শো করি। তখন বিটেলস, শ্যাডোজ, রোলিং স্টোন এরা খুব নাম করা, বুঝছেন না? তাদের এলপিগুলি আমাদের এখানে আসতো, তখন তো আমরা এগুলি গান শুনতাম, ভালো লাগতো। তখন একটু লং হেয়ার রাখতাম, সানগ্লাস পরতাম, স্টাইলটা, হ্যাঁ একটু পোস্ট মারতাম, বুঝছেন না, একটু ভাবটাব নিতাম। তো এইগুলি করতে খুব শৌখিন ছিলাম। তো ওই সব থেকে আর কি জিনিসটা আইসা গেছে আর কি। আপনি বারবারই বলতেছিলেন কিন্তু গণসঙ্গীতের কথা। হ্যাঁ, এইটাই যে আমি যে আমাদের যে আপনার পপ সঙ্গীত কোন ব্যান্ড সঙ্গীত যাইতেন, এটা কিন্তু মেনলি আমার হচ্ছে যুদ্ধ গণসঙ্গীত, মানুষকে চেতনার জন্য, উৎসাহ দেওয়ার জন্য, জাগানোর জন্য কিন্তু আমার গান গাওয়া। পপ সম্রাট, গুরু টাকা পয়সা, ধান্দা ফিকির, এর জন্য কিন্তু আমার কোনো হেডেক নেই বা চিন্তাও নেই যে এগুলি মেনটেন করতে হবে। আমার এখন পর্যন্ত একটা যুদ্ধই চলতেছে। আমার মনে করেন যে আমি ওই যে একটা ইংরেজ যেতেছে ফরেনার্স, দেখা গেল বাঙালির সব বল্লা ঝাঁকের মতো পৃথিবীতে স্যার খুব প্রেস্টিজে লাগতো। একই পৃথিবীতে থাকি, এত ব্যস্ত, এটা কীভাবে আমি ধুমকা খেদায় বাইরে থাকবে, ওরা একটা বিরক্ত হইতেছে। আমি তো না, এটা হইতে পারে না। এই আমার যুদ্ধই যে আমরা একই পৃথিবীতে থাকি, লিভিং স্ট্যান্ডার্ডটা আমাদের এক, গরিব হইতে পারি, লিভিং স্ট্যান্ডার্ডটা আমাদের হাই হইতে হবে। এই যুদ্ধটা আমি মনে করেন দিন বদলটা আমার কিন্তু স্বাধীনের পরেই ইংলিশ গান ফালাই কিন্তু বাংলা গান ধরে ফেলা। সালেকা মালেকা নামে কাউকে চিনতেন? না, হঠাৎ একটা আমরা এনজয় করতেছিলাম বন্ধু বান্ধব, একটা এরকম বসে ওই গানের আসরই সবাই গান নিয়ে থেকে আমার মুখ দিয়ে বাইরে গেছে। এইটাই 1.5 ঘন্টা করলাম, পাকিস্তান পিরিয়ডের কথা। সেটা কোন জায়গায় ছিল? এটা আমাদের পাশে হোটেলে তৈরি মানে হচ্ছিল, এখানে এই টাওয়ার হোটেল। টাওয়ার হোটেল না? আচ্ছা, ওটা দোতলা সাথে ওই নীলও ছিল, রিংগুলি আছে, রিং দিয়ে বেল বানাইছে, পানির ট্যাঙ্কের উপরে ড্রাম বানাইছে, আর আমরা সব মানে মজা করতেছি। আর আমার মুখ দিয়ে বেড়ে গেলো সালিকা মালেকা ফুলবানো সালে, এইটার উপরে 1.5 ঘন্টা। পরে চিন্তা করলাম এইটা যদি যখন পপ গান গাই আর কি 72 করে, তখন যদি এইটা গান বানাইলে তো ভালো হবে। এই গান বানাবো, আর এই বাম্পার হিট হয়ে গেল। যে সবাই গুরু মানে এই যে গুরু শিষ্যের ব্যাপার, আপনি যতদিন বেঁচে থাকবেন বাঙালির মনের মধ্যে আপনি ততদিনই গুরু। এই গুরুর ব্যাপারটিকে আপনি কিভাবে দেখেন? এইটা আমাকে কোনো ব্যাপার না, এটা হয়তো একজন ভালোবেসে আবেগের তাকে বলে, এটা সংবর্ধনা করে। প্রথম খুব খারাপ লাগতো, অসহ্য লাগতো, এখন হয়ে গেছে। কেন অসহ্য লাগতো এটা? এইটা কি রাখে, আর আজম ভাই কর না তাইলি তো গুরু আমি গুরু না, কে গরু গো। আরেকটা জিনিস, এই প্রজন্মের জন্য যারা গান করছে এবং বিশেষ করে পপ, বাংলাদেশের পপ নিয়ে আপনার না এখন ভালো অবস্থা তো আছে, মোটামুটি যারাই করতেছে তারা মিউজিক লাইনে খুবই পারদর্শী, আমার এই বলে কিছু নেই। এখন
খুব পারফেক্ট মিউজিক হচ্ছে এবং আরও উন্নত মিউজিক হবে, আমি এটা বিশ্বাস রাখি। আমার স্বপ্ন যে আমার বাংলাদেশের সব কিছুই ওকে আছে এখন। মানুষ সায়েন্সের যুগ, এখন গ্রাম শহর পার্থক্যটা খুব একটা বেশি নেই। হ্যাঁ, সখানে সব জায়গায় জ্ঞানের আলো ছড়ায় পড়ছে। তাহলে আমাদের দেশ থেকে দুর্নীতিটা দূর করতে হবে, কারণ এটা আমরা কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছি। এই জিনিসটা আমাদের মানুষের ভিতরে ঢুকতে হবে যে এই দুর্নীতি খেদাও। এখন সরকার খেদাও আর পাবলিক খেদাও, যেভাবে এটা খেদাতে পারলেই আমরা পৃথিবীর বুকে মানুষ হিসেবে দাঁড়াতে পারবো। আগের মানুষ এখন মানুষ অনেক ব্যস্ত। এটা ভবিষ্যতে হয়তো দেখাও যেতে পারে যে না, একটা সত্যিকারের সুন্দর স্বর্গরাজ্য বাংলাদেশ হয়ে গেছে এবং পৃথিবী ফলো করবে বাংলাদেশকে। মানে এটাই আপনার, এটাই আমার যুদ্ধ, এটাই আমার সব কিছু, জীবন ধ্যান ধারণা সব কিছু এটাই। আমার কোনো আক্ষেপ নেই। আমি যখন একা থাকি তখন আমি এই সৃষ্টিটা নিয়ে ভাবি, এই আকাশ জমিন, হ্যাঁ, এই সৃষ্টির অর্থ, গ্রহ নক্ষত্র, এই যে চলতেছে সিস্টেম একটা হিসাবে, এই জিনিসটার ভিতরে এই যে আমরা সৃষ্টি হচ্ছে, আমি না হলে তো পারতাম, ছিলাম না, আছি, থাকবো না, কিন্তু যে আছি আমার দায়িত্বটা কি, আমাকে কি করতে হবে, নিশ্চয়ই একটা দায়িত্ব আছে। এই যে জিনিসগুলি নিয়ে আমি কল্পনার ভিতরে থাকি এবং চেষ্টা করি যে রিয়েল কি একটা টেস্ট আনা যায়, অরিজিনাল স্বাদ কীভাবে আনা যায়, এটা নিয়ে সবসময় আমার মাথা মানে ঘুরে। বেঁচে থাকার একেবারে প্রকৃত শুধু আমার জন্য না, যারা মনে করেন যে আছে, যারা আসবে, যারা থাকবে, সবার জন্য একটা সিস্টেম করে দিতে হবে আর কি, যাতে তারা সুন্দর জীবন মেনটেন করে চলতে হবে। এত সুন্দর দুনিয়ায়, এত সুন্দর দুনিয়ায় কিছু রবে না গো। হে আল্লাহ, হে আল্লাহ রে, হে আল্লাহ, হে আল্লাহ রে। কিছু গান আছে সাময়িক, হয়তো খুব হিট করলো, দেখা গেল এরপরে নাই। আর কিছু গান শিল্পীদের, সব শিল্পীদের কথাই বলবো, থেকে যায়, যেটা শিল্পীর জীবনের গান আর কি। আর আগেও ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকে। যখন আমি 5-6 বছরের ছিলাম তখন যে গানটা করতাম, সেই গানটার বাকি কথাগুলি আমার ভাগ্য বলো, মা মারার আগে আমি মার কাছে জিজ্ঞাসা করছি যে বাকি কথাগুলি কি, তার মনে ছিল। কোনটা ওই গানটা ইন্ডি বিন্ডি সিন্ডি তিনজনে গাছের আড়াল থেকে উঁকি মারে। সুরটা কেমন? একদিন নাকি ভূত গাইছিল গান। ভূতের গান। হ্যাঁ, পুরো এটা তাই না দেখে সুরটা- ইন্ডি বিন্ডি সুরটা ঘুরে কি গেল। করছেন? ইন্ডি বিন্ডি সিন্ডি তিনজনে গাছের আড়াল থেকে উঁকি মার, একদিন নাকি ভূত গাইছিল গান, তাই না দেখে ইন্ডি বিন্ডি উড়ে গেল প্রাণ। আলাল দুলাল? ওইটা বন্ধু বান্ধব চেতাইতাম। আমার 2 ফ্রেন্ড ছিল, একজন জাহাঙ্গীর, একজন শাহজাহান। ওদের টাইটেল নাম দিয়েছিল, খুব রসিক ছেলে ছিল আলমগীর, অবশ্য লঞ্চ অ্যাক্সিডেন্টে মারা গেছে বেচারা। ওই আলাদুল্লাহ টাইটেল দিয়েছিল। আর ফাদারের চুল ছিল না, টাক মাথা, ওইখানে একটা লোহার পুল ছিল। সাইকেলটার বেল বাজায় থেকে ওই মতো দিয়ে আর প্যাডেল মারতো না, ঘুরে আইসা সোজা আইসা গাড়িতে বাসায় নেমে যেত। তা আমরা ওই চেতাইতাম, ওই ওই টাইটেল দিচ্ছিল আলাদুল্লাহ 2 ভাই, বুঝছেন? আমরা ওই মজা করে আড্ডায় আলাদুল্লাহ তাদের বাবা হাজি চান করে দেবানন্দ পেতাম। আবার দেবানন্দ মানে তো ইন্ডিয়ার হিরো তখন, হ্যাঁ, নায়ক, নায়ক দেবানন্দ। সুন্দর নায়ক সবচেয়ে দেবানন্দ। তার বাপরে উল্টা দিচ্ছে আর কি, দেবানন্দ টাইটেল দিত। ওইভাবে গানটা, পরে যখন দেখলাম যে এটা একটা বাচ্চাদের গান করলে খুব ভালো গান হবে, তখন আমার আলম খানকে বললাম যে এখন হাতির পুল আছে, চাংখার পুল আছে, আর কত পুলের নাম আছে, কোন পুলটার নাম দিলে ভালো, চাংখার পুল দেখি সব মজা।
আপনি যখন নাকি গান করতেন ওই যে সেই 72 এর পরে পপের যখন নাকি আপনি একেবারে তুমুল, তখন নাকি আপনার মানে সামনে পিছনে গাড়ি থাকতো, গাড়ির বহর থাকতো, আপনাকে মানে মোটামুটি কর্ডন দিয়ে নিয়ে যেতে হতো, এত পপুলারিটি। সবসময় দেখা যেত যে ভিড় ভাট্টা লাগিয়ে দিচ্ছে। এই জিনিসটা এখন স্বাভাবিক হয়ে গেছে আর কি। এখন সবাই দেখতে দেখতে এই জিনিসটা আবার আমার সময় ঢাকার বাইরে গেলে আবার হয়, আচ্ছা, এখনো যেখানে মানুষ আমাকে সরাসরি দেখেনি। দেখে নাই। এখানে তো দেখতেছে বাজারে ব্যাগ নিয়ে যেতেছে, মাঠে ক্রিকেট খেলতেছে, সবাই দেখতে দেখতে ডাইল বরাবর হয়ে গেছে। না, এই যে এখনো- এত বড় তারকা ডাল বরাবর হতে পারে, মানে সেই না, সাধারণ এটার মানে অসাধারণ তারকা, তার মধ্যে আবার মাটির বরাবর একটা মানুষ না, না। বাজারে যাচ্ছেন, এই এই মানে সিম্পল চলবে, বাঙালি জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই সত্য। এই যুদ্ধ চলবে। এবং এই যুদ্ধের হাতিয়ারটা আসলে গান। আমার অস্ত্র হইতেছে গান।